1971 সালের মুক্তিযুদ্ধেও সব মিলিয়ে মৃত্যুবরণ করেছিল 51 জন সেনা অফিসার, কিন্তু স্বাধীন বাংলাদেশে এক বিডিআর বিদ্রোহতেই মৃত্যুবরণ করে 57 জন সেনা কর্মকর্তা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে ভালো আছি। তো আবারও ফিরে আসছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আজকে ভিডিওর টাইটেলটি হলো পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে। হ্যাঁ, আজকে ভিডিও টাইটেলটি এটি। ভিডিওটি নেওয়া হয়েছে বাদন খান ইউটিউব চ্যানেল থেকে। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং নতুন নতুন ভিডিও আপডেট যাতে তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিয়াকশন শুরু করি। 1 2 3। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। 1971 সালের মুক্তিযুদ্ধেও সব মিলিয়ে মৃত্যুবরণ করেছিল 51 জন সেনা অফিসার, কিন্তু স্বাধীন বাংলাদেশে এক বিডিআর বিদ্রোহতেই মৃত্যুবরণ করে 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার এত বছর পরে এসে আপনাদের মনে কি প্রশ্ন আসেনি, কেন হয়েছিল এই বিদ্রোহ? কেন বাংলাদেশ সরকার কিংবা সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে সেনা সদস্য পাঠানো হলো না? এই বিদ্রোহে ভারতের ভূমিকা কী ছিল? আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভূমিকাই বা কী ছিল? কেন এই হত্যা মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হলো না? সেনাবাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরও বিডিআররা বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর থেকে কম সুযোগ সুবিধা পেত। মূলত জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাতের অভিযোগ সহ নানা বিষয়ে বিডিআরের মধ্যে অসন্তোষ ছিল আগের থেকেই। 24 ফেব্রুয়ারি 2009 পুরো বিডিআর এলাকায় একটি অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার হয়ে যায়। তা হচ্ছে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডাল ভাত কর্মসূচির থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। মূলত এই খবরের সত্য মিথ্যা যাচাই না করেই বেশ কিছু বিডিআর সদস্য এই বিদ্রোহে অংশগ্রহণ করে। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানার দরবার হলে হাজির 2560 জন বিডিআর জওয়ান। সকাল 9:05 পিলখানা দরবারে হাজির হন বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। 9:30 বক্তব্য দেওয়া শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। এই সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়েন সিপাহী মঈনকে ধরে ফেলে শাকিল আহমেদের আশেপাশে থাকা সেনা কর্মকর্তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআরদের জওয়ানরা পিলখানার দরবার হলের বাইরে চলে যায়। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি এবং গোলাগুলি। শুরু হয় পিলখানার ভিতরে বিডিআর বিদ্রোহ। অন্যদিকে দরবার হলের ভিতরে মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার অনুগত সেনারা দরবারের ভিতরে উপস্থিত শান্ত করতে ব্যস্ত। সকাল 9:32 মেজর জেনারেল শাকিল পরিস্থিতির কথা ফোন দিয়ে জানান তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে। পিলখানায় জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9:38 জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার কাছেও সাহায্য চান। তখনও অসংগঠিত বিদ্রোহী বিডিআর সদস্যরা। দরবার হলের ভিতরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকেন মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অন্যান্য সেনা অফিসাররা। অন্যদিকে পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সময় বাড়ার সাথে সাথে 10:20 শাকিল আহমেদ জানতে চায় কেউ কোনো সাহায্য পাঠাচ্ছে কিনা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আচ্ছা, হেল্প আস। অন্যদিকে 10:40 অস্ত্র হাতে দরবার হলের ভিতরে প্রবেশ করে খুনিরা। তারা গালাগালি করতে থাকে সেনা অফিসারদের, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, অফিসারদের ব্যাচ খুলে নিয়ে তাদেরকে বিভিন্ন আদেশ দিতে থাকে। 10:42 খুনিরা একদম কাছ থেকে মেজর জেনারেল শাকিল আহমেদ আর তার অনুগত সেনা অফিসারদের গুলি করে হত্যা করে। শুরু হয় ভয়ঙ্কর হত্যাকাণ্ড।
কোনো যুদ্ধক্ষেত্র নয় কিংবা কোনো দুর্গম এলাকা নয়, স্বয়ং রাজধানীতে দিনের আলোতে প্রকাশ্যে একের পর এক কর্নেল, মেজর, ব্রিগেডিয়ার পদবীর বড় বড় সেনা অফিসারদের রক্তে ভিজে যেতে থাকে পিলখানার মাঠ। বিদ্রোহীদের কেউ কেউ সে সময় মিডিয়ার সামনে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে খুনিদের হাত থেকে নিজেদের সহকর্মীদের উদ্ধার করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানার বাইরে সকাল 10টার মধ্যে পৌঁছে যায় 5 শতাধিক সেনা কর্মকর্তা, পৌঁছে যায় র্যাব সদস্যরাও। আকাশপথে হেলিকপ্টার ও বিমানও প্রস্তুত হয়ে যায় আটকে পড়া সেনা অফিসারদের হেফাজত করার জন্যে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকলেও সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী থেকে তাদেরকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। কোনো এক অজানা রহস্যে তাদের পাল্টা হামলা করার অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে, কি সেই রহস্য? এ রহস্য সম্পর্কে তৎকালীন সেনাপ্রধান মঈন ই আহমেদের বক্তব্য এবং ভারতের বিখ্যাত লেখক অবিনাশ পালিওয়ালের লেখা বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট আ নিউ জার্নি বইতে দেওয়া আছে। সেনাপ্রধান মঈন ই আহমেদ জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে তিনি দেখতে পান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে নিয়ে হাসি মুখে চা পান করছেন। অন্যদিকে অবিনাশ পালিওয়ালের লেখা বই থেকে জানা যায় তৎকালীন সেনাপ্রধানকে ভারত হুমকি দিয়েছিল যাতে তারা বিডিআর বিদ্রোহে কোনো প্রকার সেনা অভিযান না চালায়। এতে করে শেখ হাসিনার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। এমনকি বিডিআর বিদ্রোহে হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত। সেই বইতে আরও উল্লেখ আছে, ভারতের কলাইকুণ্ডার পাশাপাশি জয়হাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা ছিল। নির্দেশ এলেই ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করত। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে হাসিনাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতো। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনারা নেত্র নিউজের আর্টিকেল পড়তে পারেন, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। মূলত ভারতের এই হুমকির জন্যই জেনারেল মঈন ই আহমেদ অনেকটা অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিলেন এবং ভিতরে অবস্থিত সেনা অফিসারদের উদ্ধারের জন্য কোনো প্রকার সেনা অভিযান চালাননি। অন্যদিকে বেলা 11টায় শেখ হাসিনা এবং অন্যান্য মন্ত্রীরা মিলে সিদ্ধান্ত নেয় বিদ্রোহীদের সাথে আলাপ আলোচনা হবে। বেলা 1টার দিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আজমকে পাঠানো হয় বিদ্রোহীদের সাথে কথাবার্তা বলার জন্য। বেলা 3টার দিকে অফিসার তাওহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহী দলের সাথে আলোচনা শুরু হয়। হোটেল শেরাটন থেকে বিদ্রোহীদের জন্য খাওয়া আনা হয়। সিদ্ধান্ত হয় তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে এবং বিডিআরের সুযোগ সুবিধা বাড়ানো হবে। অথচ আওয়ামী লীগ প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী একবারও জানতে চাননি ভিতরে আটকা পড়া সেনা অফিসারদের কি খবর, তাদের পরিস্থিতি কি এখন। রাতে পিলখানায় গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের আইজি নূর মোহাম্মদ। তারা কিছু বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ নিয়ে আসলেও ভিতরে সেনা অফিসারদের পরিবারকে উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থাই নেননি। কথিত আছে ওই রাতে নানক, তাপস, আজমের প্রত্যক্ষ সহযোগিতায় বেশ কিছু খুনি বিডিআর সদস্য পিলখানা থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। এ কথাটা কতটা সত্য নাকি বানোয়াট সেই সম্পর্কে আজও নিশ্চিত হওয়া যায়নি। সে যাই হোক, 25 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর একের পর এক গণকবর উদ্ধার হতে থাকে। কোনো সেনা অফিসারদের মরদেহ পড়ে থাকে নর্দমা ড্রেনে। এসব সেনা অফিসারদের পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে বাংলার আকাশ ও বাতাস। ঠিক তার কয়দিন পর বিক্ষিপ্ত সেনা অফিসারদের সামাল দিতে ক্যান্টনমেন্ট যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইখানে সব সেনা কর্মকর্তারা শেখ হাসিনাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল। কেন শেখ হাসিনা পিলখানায় আটক হওয়া অফিসারদের উদ্ধার করার জন্য কোনো প্রকার ব্যবস্থা নিল না, এই ধরনের প্রশ্ন করেছিল। তাদের প্রত্যেককে কয়েক মাস পর সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়, কাউকে তো গ্রেপ্তারও করা হয়। এই 26 তারিখের দিনের আপনি জানাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। নো নো, 26 তারিখে আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। অন্যদিকে নানা শর্ত সাপেক্ষের বেড়াজালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত হয় 3টি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের অধীনে সামরিক তদন্ত কমিটি আর আনিসুল জামানের নেতৃত্বে
বেসামরিক তদন্ত কমিটি। অদ্ভুত বিষয় হচ্ছে এই দুই তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে প্রকাশ করা হয়নি। কী কারণে তদন্ত রিপোর্ট দুটি আচ্ছা। আলোর মুখ দেখেনি তা আজও রহস্য। অন্যদিকে আওয়ামী লীগ পক্ষের এসপি বলে পরিচিত আব্দুল কাহার আকন্দের অধীনেও একটি তদন্ত করা হয়। ওইখানে একটা মজার বিষয় বলি, আব্দুল কাহার আকন্দই আওয়ামী লীগ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে থাকে। 21 আগস্ট গ্রেনেড হামলা, শেখ মুজিবের হত্যাকাণ্ড, পিলখানা বিদ্রোহ এ সকল বিষয়ই তদন্ত করেছিল আব্দুল কাহার আকন্দ এবং যথারীতি সকল তদন্ত রিপোর্টে সে বিএনপি এবং প্রতিপক্ষ রাজনীতিবিদদের উপর সকল দোষ চাপিয়ে দেয়। বিডিআর বিদ্রোহ নিয়ে আজও জনমনে আছে হাজারটা প্রশ্ন। কেন মেজর জেনারেল শাকিলের অনুরোধের পরও কোনো প্রকার সামরিক উদ্ধার অভিযান চালানো হয়নি? কেন এই ঘটনার পরিপূর্ণ বিশ্বাসযোগ্য বিচার হয়নি? কেন আজও বিশ্বাসযোগ্য তদন্ত রিপোর্ট জনমানবের সামনে প্রকাশ করা হয়নি? কোনো এক স্বাধীন বাংলাদেশে আমরা এসব প্রশ্নের উত্তর পাব এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে, তো এখানে যারা কি বলে বিডিআর যারা কি বলে মানে আহত হয়েছিল বা নিহত হয়েছিল, কেন এর তদন্ত রিপোর্ট বের হয়নি এটা আমরা আসলেই জানি না। অ্যান্ড যাদেরকে মেরে ফেলা হলো তাদেরকে মানে কি, তারা কি প্রধানমন্ত্রী মানে মেজর শাকিল যিনি মানে উনি কিন্তু ফোন দিয়ে বলেছিলেন যে তাদেরকে মানে রক্ষা করার জন্য, কিন্তু তারা তারপর এগিয়ে আসেন। এটা কেন হয়েছে বলতে পারি না, বাট এখানে ইন্ডিয়ার কিছু হাত ছিল এই আর কি। তো যা বুঝলাম এখানে আসলে মাস্টারমাইন্ড কি এখনও এটা পুরোপুরি বের হয়নি। আর তদন্ত রিপোর্ট যেটা মানে যেটা জাতির সামনে বের করা উচিত ছিল সেটাও কিন্তু তারা বের করেনি। এখন আসল রহস্য কি সেটা ওই সাবেক প্রধানমন্ত্রী আর যারা তদন্ত করেছেন তারাই হয়তো বলতে পারবে। তারা কি আসলে ইন্ডিয়ার সাথে কোনো কিছু মিলে তাদেরকে রক্ষা করেনি নাকি অন্য কোনো স্বার্থে? তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত ছিল। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।